নমস্কার। আজকের আলোচনা ভারতের নিজস্ব সরকারি সম্প্রচার মাধ্যম মানে দূরদর্শন বা ডিডি কে ঘিরে। হ্যাঁ, দূরদর্শন। আমাদের হাতে কিছু রিপোর্ট, কিছু একাডেমিক পেপারও আছে। তো সেগুলো থেকে আমরা এর বর্তমান অবস্থা আর ভবিষ্যতের সম্ভাবনা এই দুটো একটু বোঝার চেষ্টা করব। হুম। ভারতের মিডিয়া জগৎ যেভাবে বদলাচ্ছে আর ধরুন বিশ্বমঞ্চে ভারতের ভূমিকাও বাড়ছে, তো সেই প্রেক্ষিতে এই আলোচনাটা কিন্তু বেশ জরুরি। অবশ্যই, প্রাসঙ্গিক তো বটেই। আমরা মূলত দেখব ডিডির এই লম্বা পথ চলা, এর স্বায়ত্তশাসনের প্রশ্নটা আর প্রতিযোগিতার যে চাপ সেটা কিভাবে সামলাচ্ছে। আর আন্তর্জাতিক দিকটাও, তাই না? হ্যাঁ, বিশেষ করে বিশ্ব দরবারে ভারতের কণ্ঠস্বর হয়ে ওঠার ক্ষমতা তার কতটা আছে বা থাকতে পারে। চলুন তাহলে গভীরে ঢোকা যাক। আচ্ছা, দূরদর্শনের শুরুটা তো হয়েছিল সেই ১৯৫৯ সালে, খুব সাদামাটাভাবে। হ্যাঁ, অনেক আগে। আর উদ্দেশ্যটাও ছিল মূলত শিক্ষামূলক। কিন্তু এর পৌঁছানোর ক্ষমতাটা দেখুন, প্রায় ৩৩৪ মিলিয়ন টিভি সেট। বিশাল সংখ্যা। এখানে এর গুরুত্বটা। শুরুর দিকে ওদের লক্ষ্য ছিল উন্নয়নের জন্য যোগাযোগ। যেমন ধরুন, সাইট প্রকল্প ছিল গ্রামের মানুষের কাছে শিক্ষামূলক অনুষ্ঠান পৌঁছে দেওয়া। শহরের সঙ্গে গ্রামের ফারাক কমানো, ওই রকম একটা ব্যাপার। একদম। হ্যাঁ, সেই সাদাকালো যুগ থেকে শুরু। তবে ১৯৮২ সালের এশিয়ান গেমসের সময় রঙিন সম্প্রচার হ্যাঁ, ওটা একটা মাইলস্টোন ছিল। আর দেশব্যাপী নেটওয়ার্ক ডিডিকে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। অনেক বছর তো একরকম একছত্র আধিপত্যই ছিল। ছিল তো বটেই, কিন্তু ৯০-এর দশকে এসে উদারীকরণ যখন হলো। আর স্যাটেলাইট টিভি এলো। হ্যাঁ, ওই স্যাটেলাইট টিভির ঢেউ সব পাল্টে দিল। স্টার টিভি, সিএনএন, বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের সময় ওদের ওই সরাসরি সম্প্রচার। সেটা একটা বিরাট ধাক্কা ছিল ডিডির জন্য। একদম। ডিডি যেন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। যদিও ১৯৯৫-এ ডিডি ওয়ার্ল্ড, যেটা এখন ডিডি ইন্ডিয়া, সেটা চালু করেছিল প্রবাসী ভারতীয়দের জন্য। কিন্তু আন্তর্জাতিক মহলে কি তেমন প্রভাব ফেলতে পেরেছিল? না, সত্যি বলতে সেভাবে দাগ কাটতে পারেনি। আর এখানেই তো আসে প্রসার ভারতীর ব্যাপারটা। ১৯৯৭ সালে ডিডি আর অল ইন্ডিয়া রেডিওকে কাগজে কলমে একটা স্বায়ত্তশাসন দেওয়ার জন্যই তো এটা তৈরি হয়েছিল। হ্যাঁ, উদ্দেশ্যটা ভালোই ছিল। কিন্তু প্রশ্ন হল, সেই স্বায়ত্তশাসনটা বাস্তবে কতটা? আমাদের সূত্রগুলো কিন্তু বলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রভাব এখনো ভালোই আছে। ঠিক, বাজেট থেকে শুরু করে ধরুন শীর্ষকর্তার নিয়োগ পর্যন্ত সবকিছুতেই। হুম। আর এই নিয়ন্ত্রণের অভাবটাই ডিডির বিশ্বাসযোগ্যতা আর ব্র্যান্ড ভ্যালুর উপর একটা সরাসরি প্রভাব ফেলেছে, শুধু দেশে নয়, বিদেশেও। পেশাদারিত্বের অভাবের কথাও তো বলা হয়। হ্যাঁ, সেটাও একটা বড় সমস্যা। কারণ আমলাদের প্রায়শই খুব অল্প সময়ের জন্য নিয়োগ করা হয়। ফলে একটা সত্যিকারের স্বাধীন কণ্ঠস্বর হিসাবে উঠে আসাটা বেশ কঠিন হয়ে পড়ে। বিভিন্ন কমিটি, যেমন চাঁদ কমিটি বা শ্যাম পিত্রোদা কমিটি, এরা তো সংস্কারের প্রস্তাব দিয়েছিল। দিয়েছিল তো বটেই, কিন্তু পূর্ণ স্বাধীনতা এখনো বেশ খানিকটা দূরে। আর এটাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানেই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে উঠছে। গেটওয়ে হাউসের রিপোর্টে যেমন বলা হচ্ছে, ডিডি ইন্ডিয়ার বিরাট সম্ভাবনা আছে বিশ্বমঞ্চে ভারতের নিজস্ব বয়ান তুলে ধরার। ঠিক। দেখুন, একদিকে বিবিসি, সিএনএনের মতো পশ্চিমা মিডিয়াগুলো, ওরা তো আর্থিক চাপে কিছুটা গুটিয়ে আসছে। হ্যাঁ, ওদের আন্তর্জাতিক সম্প্রচার কমছে। আর অন্যদিকে দেখুন, আল জেজিরা, আরটি, সিসিটিভি, এই চ্যানেলগুলো নিজ নিজ দেশের কথা বেশ জোরে বলছে। তো এই শূন্যস্থানটা ডিডি ইন্ডিয়া ধরতে পারে, এটাই রিপোর্টের মূল বক্তব্য। একদম। আর বিশ্বজুড়ে ভারত নিয়ে আগ্রহ তো বাড়ছে। অর্থনীতি, গণতন্ত্র, সফট পাওয়ারের কথাও তো ভুললে চলবে না। গান্ধীজির দর্শন, বলিউড, যোগব্যায়াম, এগুলোর একটা বিশ্বজনীন আবেদন আছে। ঠিক। তো ডিডি ইন্ডিয়ার মাধ্যমে ভারত বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিটা তুলে ধরতে পারে। হ্যাঁ, যেমন ধরুন, রিপোর্টে লিবিয়া সংক্রান্ত ভোটাভুটির উদাহরণ দেওয়া হয়েছে। ভারতের অবস্থানটা আরও ভালোভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল, যেটা হয়তো পুরোপুরি কাজে লাগানো যায়নি তখন। বিশাল পরিকাঠামো আছে, দর্শকের কাছে পৌঁছানোর ক্ষমতা আছে। কিন্তু আন্তর্জাতিক প্রভাব তৈরির ক্ষমতাটা এখনও কম। এটাই মূল সমস্যা। আবার দেশের ভেতরেও তো এখন বিরাট প্রতিযোগিতা। অজস্র বেসরকারি ২৪ ঘন্টা নিউজ চ্যানেল, টাইমস নাও, ইন্ডিয়া টুডে, কত নাম। আর গবেষণায় দেখা যাচ্ছে এদের বেশিরভাগেরই ঝোঁক মূলত ওই রাজনৈতিক বিতর্ক আর অপরাধমূলক খবরের দিকে। হ্যাঁ, ওইগুলোতেই টিআরপি বেশি আসে হয়তো। অন্যদিকে ডিডি নিউজের পরিধিটা কিন্তু অনেক বিস্তৃত, যদিও উপস্থাপনা হয়তো অতটা চটকদার নয়।
গবেষণায় তো এটাই দেখা গেছে। ডিডি বেশি সংখ্যায় নিউজ বুলেটিন দেয়, নানা বিষয়ের খবর কভার করে, যেখানে প্রাইভেট চ্যানেলগুলো কয়েকটা বাছাই করা টপিক নিয়ে দীর্ঘ আলোচনা বা বিতর্কে বেশি সময় দেয়। তবে ডিডির একটা সুবিধা আছে, মানে সরকারি অর্থায়ন আর কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছানোর সুযোগটা। ঠিক, এই সুবিধাটারা সঠিকভাবে কাজে লাগাতে পারলে কিন্তু ওরা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে সব মিলে বিষয়টা কি দাঁড়ালো? একদিকে ডিডির এই বিশাল পরিকাঠামো, বিশ্বমঞ্চে ভারতের গল্প বলার একটা অপার সম্ভাবনা, আর অন্যদিকে সেই পুরনো সমস্যাগুলো, স্বায়ত্তশাসনের অভাব, আধুনিক মিডিয়ার সঙ্গে তাল মেলানো চ্যালেঞ্জ, আর অবশ্যই তীব্র প্রতিযোগিতা। একদম। ডিডিকে যদি সত্যি বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধি হতে হয়, আমার মনে হয় দুটো জিনিস খুব জরুরি। কি কি? প্রথমত, কাঠামোগত বদল আনা, মানে আসল স্বায়ত্তশাসন আর পেশাদারিত্ব নিশ্চিত করা। আর দ্বিতীয়ত, কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করা, এমন কিছু তৈরি করা যা দেশের মানুষেরও ভালো লাগবে, আবার আন্তর্জাতিক দর্শকদেরও টানবে। আর অবশ্যই ভারতের সফট পাওয়ারকে ঠিকঠাক তুলে ধরতে হবে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, মানে এই ডিজিটাল যুগে যেখানে দর্শকের মনোযোগ পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, খুবই খণ্ডিত মনোযোগ এখন। সেখানে কি কোনো রাষ্ট্রনিয়ন্ত্রিত বা ধরুন প্রভাবিত সম্প্রচার সংস্থা ভারতের মতো একটা এত বৈচিত্র্যময় প্রাণবন্ত গণতন্ত্রের বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক মুখ হয়ে উঠতে পারে? নাকি এর আসল শক্তিটা দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে? এটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো একটা বিষয়।